তো দেখো আমরা শুরু করছি। তো শেষ যেই যতটুকু আমরা শেষ করেছিলাম ওখান থেকে একটা অংশ তুমি একটু দেখো। 3.5 এর যেই ম্যাথগুলো আমরা শিখেছি তার একটা বাস্তব প্রয়োগ একটা উদাহরণ দিয়ে আমি একটু দেখিয়ে দিই। জাস্ট একটা উদাহরণের মাধ্যমে দেখো। পিডিএফটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, এখানে তোমাকে বলা হচ্ছে উদাহরণ 6-এ একটি ফ্যাক্টরিতে 200 বাল্ব তৈরি করতে 800 টাকা এবং 400 বাল্ব তৈরি করতে 1200 টাকা খরচ হয়। যদি ব্যয় রেখাটি সরল রেখা হয় তবে এর সমীকরণ নির্ণয় করো। এ থেকে 300টি বাল্ব তৈরি করতে কত টাকা খরচ হবে তা বের করো। তাহলে দেখো আমরা শুরুতেই ধরে নিয়েছি এক্স সংখ্যক বাল্ব তৈরি করতে খরচ হয় ওয়াই টাকা, কারণ এটা তো হিসেব করা নাই। দেখেছো, এই যে 200 বাল্ব তৈরি করতে 800 টাকা, 400 বাল্ব তৈরি করতে 1200 টাকা। তাহলে প্রতিটা বাল্ব দেখো প্রথম ক্ষেত্রে কত টাকা লাগছে। 200 বাল্বে যদি 800 টাকা খরচ হয়, কয় টাকা লাগবে প্রতিটা বাল্ব? 4 টাকা, তাই না? ইয়েস স্যার। আবার দেখো 400 বাল্ব তৈরি করতে হয় 1200 টাকা খরচ। এইখানে লাগছে কত? 3 টাকা করে, একটু কম লাগছে। হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে আমরা 300 বাল্ব তৈরি করতে খরচ কত হবে? 200 এবং 400 এর মাঝামাঝি একটা সংখ্যা দেওয়া হয়েছে। তো এই জন্য প্রথমত আমরা জানি না, কিন্তু আমরা শুরুতে ধরে নিয়েছি যে এক্স সংখ্যক বাল্ব তৈরি করতে খরচ হবে ওয়াই টাকা। তাহলে তুমি চিন্তা করো, যদি আমি x1 সংখ্যক বাল্ব তৈরি করে খরচ ধরে নিয়েছি y1 টাকা, আর যদি x2 সংখ্যক বাল্ব তৈরি করে খরচ ধরে নিয়েছি y2 টাকা। এটা জাস্ট একটা প্রতীক, বুঝেছো? x দিয়ে বোঝাবো বাল্ব, y দিয়ে বোঝাবো খরচ। ঠিক আছে? তাহলে x2 y2 মানে হলো, দেখো 400 বাল্ব 1200 টাকা খরচ, আর x1 y1 হলো তোমার 200 টাকা, 200টি বাল্ব 800 টাকা খরচ। ক্লিয়ার এই তথ্যটুকু? জি স্যার। স্যার এখন এখানে কি স্যার জি স্যার। সর্বসম চিহ্ন দিয়েছে? এখানে তোমাকে বলা চিহ্নটা হয় কি স্যার? ইকুইভ্যালেন্ট, মানে এটাকে বলা হয় কি সমতুল। ঠিক আছে? সদৃশ, আমরা সদৃশ ইয়েস। লিখে ত্রিভুজ দ্বয় সর্বসম, সর্বসমের মতো দেখাচ্ছি, মানে এই জিনিসটা আর জিনিসটা একই জিনিস, এটা মিন করছে দেখো। আচ্ছা, এবার আসো। তাহলে তোমাকে বলেই দিয়েছে যে ব্যয় রেখাটি সরল রেখা। তাহলে এই যে দুটো বিন্দুগামী 200, 800, আবার এদিকে আছে 400, 1200, এইগুলোকে যদি আমরা দুটো বিন্দু চিন্তা করি, এই দুটো বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ আমরা বের করতে পারবো না? দেখো বের করেছি, y মাইনাস y1 এর সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করে। হ্যাঁ, এই যে দেখো ফাইনালি ক্যালকুলেট করে এই পরিমাণটা আমরা পাচ্ছি। বুঝেছো? হিসাব নিকাশ করে এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে বাল্বের সংখ্যা, এবার তুমি এক্স এর মান 300 বসিয়ে দাও। তোমার তো বলছে 300 বাল্ব তৈরি করতে কয় টাকা খরচ হবে। তাহলে এক্স এর মান 300 বসিয়ে দাও, দেখো ওয়াই এর মান পাচ্ছ তুমি 1000। বোঝা গেল? তার মানে 300টি বাল্ব তৈরি করতে 1000 টাকা খরচ হবে। আমরা একটু সহজে করতে পারি না হিসাবটা? তাহলে এটা একটা ছোট্ট একটা প্রয়োগ, আরো অনেক প্রয়োগে আছে, তো আমরা আজকে আর সেদিকে যাচ্ছি না। এই অধ্যায়টা তো মোটামুটি শেষ হয়েছে আমাদের, আমরা একটু নতুন অধ্যায়ে যেতে চাই। তো দেখো, এটার পরে যেই অধ্যায়টা আছে সেখানে আমরা দুটি সরল রেখার ঢাল এবং দুটি সরল রেখা সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত এই সম্পর্কে জানার চেষ্টা করব। অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলেছি এই অনুশীলনী থেকে। ছেদবিন্দু এগুলো পরে আলোচনা করব। হ্যাঁ দেখো, আমরা দুটি সরল রেখার ঢাল নিয়ে একটু আলোচনা করি প্রথমত। দেখো, হোয়াইট বোর্ডটা প্রেজেন্ট করছি আমি। ওকে, এখন আমরা প্রথমে শিখব দুটি সরল রেখার ঢাল, মানে দুটি সরল রেখার মধ্যবর্তী কোণটা কেমন হয়। দেখো, সরল রেখার মধ্যবর্তী কোণ, এটা ভালো করে একটু নোট করে নাও, তোমাদের বইও পাবে, সমস্যা নাই। দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ।
সরলরেখার মধ্যবর্তী কোণ। আচ্ছা তোমরা একটু বলো তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কিরূপ কিরূপ হতে পারে? মানে কেমন আরেকটু করে ভাইয়া হতে পারে? স্থূলকোণ। হ্যাঁ, 90 একটা হবে ডিগ্রি সূক্ষ্ম বলছে। কোণ, একটা হবে স্থূল কোণ। এর বাইরে আর কিছু নেই। আর বিপরীত কোণগুলো তো সমান হবেই। ওটা তো কোনো বিষয় না। আচ্ছা এখন ধরে নাও এই চিত্রটা ভালো করে বোঝো। দেখো x অক্ষ আর আসসালামু y অক্ষ আলাইকুম। আমরা এঁকে নিলাম। দেখো এবার আমরা মনে করো দুটি সরল রেখা আমি যেমন খুশি তেমন নিতে পারি, কিন্তু দুটি সরল রেখা ছেদ করতে হবে, নইলে তো কোণ তৈরি হবে না। মনে করো আমি একটি সরল রেখা নিলাম এই যে এরকমের, আরেকটা সরল রেখা নিলাম মনে করো এই যে এরকমের, ঠিক আছে? তাহলে এই যে ধরো এইটা হলো প্রথম সরল রেখা, আমরা মনে করলাম এটার ঢাল তুমি ধরো m1 মনে করলাম, ওকে? আর এটা ধরো দ্বিতীয় সরল রেখা, এটার ঢাল আমরা ধরে নিলাম m2। এখন এই যে m1 ঢাল বিশিষ্ট সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা ধরে নিলাম যে এটা হলো θ1 কোণ উৎপন্ন করে, ক্লিয়ার? আর m2 ঢাল বিশিষ্ট যে রেখাটি দেখতে পাচ্ছ আমরা ধরে নিলাম এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ তৈরি করে। এখন এই রেখা দুটির মধ্যবর্তী কোণ কোনটা? দুইটা কোণ আছে, আমরা প্রথমে সূক্ষ্ম কোণটা নিয়ে চিন্তা করি। আমরা ধরে নিলাম এই যে এই কোণটা, এটার নাম দিলাম শুধু থিটা। বুঝতে পারলাম? আমরা থিটার মানটা জানতে চাই, ওকে? দেখো তাহলে এখন আমরা একটা প্রপার্টি প্রয়োগ করব এখানে, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, এটিকে জানি না আমরা? ঠিক আছে, তো এটা জানি না, বলো। জি স্যার জানি। জি স্যার। তাহলে আমরা বের করব কার মান? মনে রাখবা থিটার মান। তো এখান থেকে কিন্তু আমরা সংক্ষেপে বলতে পারি, দেখো θ1টা কিন্তু বহিস্থ কোণ। যদি এটাকে আমরা একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে θ1টা হবে তোমার θ2 প্লাস থিটা, এরকম না? তো এখান থেকে থিটার মানটা কত পাবে তুমি? থিটা ইকুয়াল টু তুমি পাবে, দেখো হ্যাঁ θ1 মাইনাস θ2, এটা পাবে তুমি। তো স্যার এটা এটাকে কি তুমি নিয়ে আলোচনা করবো? আমরা এই যে দেখো বুঝতেছি দুইটি না। সরল রেখার মধ্যবর্তী কোণ কেমন হবে সেটা আলোচনা করছি। ও এখন তুমি স্যার লক্ষ্য এটা কি করো, বেসিক? বেসিক বেসিক আলোচনা করছি, অঙ্কে যাই না, অঙ্কে একটু পরে যাব। তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেছি, কিন্তু একটা বিষয় তুমি লক্ষ্য করো, এই যে থিটা, θ1, θ2 এগুলোর পরিচয় কি? এগুলোর একটা পরিচয় আছে, সেগুলোতে পরে আসি। তো এখন আমরা নরমালি উভয় পক্ষে tan ব্যবহার করছি। tan কেন ব্যবহার করব একটু সাইডে লিখি। ধরো এই যে m1 প্রথম সরল রেখার ঢাল, এই m1 জানি কি আমরা? tan θ1 না? m মানে তো tan θ নাকি? m মানে tan θ। তার মানে m1 মানে এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ করলো θ1, তাহলে আমরা লিখবো tan θ1। আবার তুমি দেখাও m2 কে আমরা কি বলতে পারি? tan θ2। এই দুইটা তথ্য কি ক্লিয়ার? দুইটা তথ্য তো সমস্যা নেই আশা করি। এবার তুমি উভয় পক্ষে tan ব্যবহার করো, এই এক নঙ্গের উভয় পক্ষে, তাহলে tan θ ইকুয়াল টু tan θ1 মাইনাস θ2। এখন ডান পাশে দেখো এটা একটা সূত্র, এটা তোমরা এখনো পাওনি, ত্রিকোণমিতি অধ্যায়ে পাবে। সূত্রটি আমি শুধু এখানে আপাতত লিখে রাখছি। tan a মাইনাস b, এটাকে বলবা a কোণ, এটাকে ধরো b কোণ। তাহলে সূত্রটি হবে tan a মাইনাস tan b, এই যে এরকম tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এটা হলো সূত্র, মনে থাকবে? এই যে tan a tan b, এটা আপাতত তুমি একটু মনে রাখো, এটা পরে এগুলোর ব্যাখ্যা আমরা ত্রিকোণমিতিতে শিখবো, মনে থাকবে? এটাকে ধরো a, এটাকে ধরো b, তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b, ক্লিয়ার? এবার তুমি মানগুলি বসিয়ে দাও। তাহলে মান তুমি কিভাবে বসাবা? দেখো tan θ1 মানে কি? m1, tan θ2 মানে m2। মানগুলো এখানে লিখো, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2।
বুঝতে পারলাম? এটা কার মান? tan থিটার মান। ওকে? জি স্যার। তাহলে এই যে তুমি এবার m1 m2 এগুলা কি? প্রথম সরলরেখার ঢাল, m2 মানে দ্বিতীয় সরলরেখার ঢাল। তোমাকে তো সরলরেখার সমীকরণ দিয়েই দিবে। দিয়ে বলবে যে এই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ বা স্থূলকোণ বের করো। তাহলে ওই সরলরেখা থেকে তুমি ঢাল বের করতে পারবা না? যে সরলরেখা দেওয়া থাকবে প্রশ্নে। যেমন ধরো তোমাকে একটা সরলরেখা দিল। ধরো 4x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। মনে করো একটা সরলরেখা দিয়ে দিল। আর একটা সরলরেখা দিল। আমি একটা নিয়ে চিন্তা করি। তাহলে এই রেখার ঢাল কি আসবে? মাইনাস x এর সহগ বাই y এর সহগ 4/2 মনে থাকবে? অথবা তুমি যদি এই রেখাটাকে y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে নিয়ে যাও, দেখবা m এর মানে এইটাই পাবা তুমি। ঠিক m এর মানে এইটাই আসবে। বুঝতে পারলাম? তাহলে তোমার কাজ হবে যে সরল রেখা দুটি দেওয়া থাকবে সেই সরল রেখা থেকে ঢাল দুটো বের করে ফেলা, মানে m1 আর m2 বের করে ফেলা। পরে এই ডান পক্ষটা ক্যালকুলেট করবা। ডান পক্ষের একটা মান আসবে নির্দিষ্ট সংখ্যা দিয়ে, তারপরে থিটার মান বের করবা tan ইনভার্স করে দিয়ে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার কারো আরেকবার কোনো বললে ভালো অসুবিধা হতো। আছে? মিস করছি স্যার। দেখো আমি বলতে চাচ্ছি এখন তুমি m1 m2 যে দুটি সরলরেখা প্রশ্নে দেওয়া থাকবে সেখান থেকে m1 আর m2 বের করবা, মানে রেখা দুটি ঢাল বের করে ফেলবা। ক্লিয়ার? বের করার পরে জি তুমি যে দেখো ডান পক্ষে তুমি তো সূত্র জানো, তুমি প্রথমেই লিখবা মনে করি রেখা দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ হলো এটা tan থিটা, থিটা লিখবা। সুতরাং tan থিটা ইকুয়াল টু এই সূত্রটা তুমি ওকে। লিখবা। লিখার পরে ডান পক্ষে মানগুলো বসাইবা m1 m2। এখানে একটা সংখ্যা চলে আসবে, সেটা ভগ্নাংশ হোক বা যাই হোক একটা সংখ্যা তো আসবে। তো tan থিটার মান যদি একটা সংখ্যা আসে, ধরো tan থিটার মান আসছে মনে করো তোমার 1.5, তাহলে থিটার মান কি tan ইনভার্স 1.5। বোঝা জি নাই? তখন তো জি আমরা থিটা বুঝতে পেয়ে পারছি। যাবো, আর থিটাটাই তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে ওকে পারলাম? স্যার। জি স্যার। আচ্ছা, তো এই বিষয়টা লক্ষ্য করো। এখন আমরা আরেকটা দিকে একটু দেখি। দেখো এই যে থিটাটা তো হলো তোমার কি কোণ বলো? সূক্ষ্মকোণ, রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ। এখন এর মধ্যে যে আর একটা স্থূলকোণ আছে, এই যে দেখো এটা কি স্থূলকোণ না? আমি একটু অন্য রং দিয়ে দেখাই। দেখো তো এই যে এটা কিন্তু স্থূলকোণ, তাই না? তাহলে এই কোণটার মান তুমি ধরো সাই, এই চিহ্নটাকে বলে সাই। তাহলে এই কোণটা আমরা বের করব কিভাবে এবার বলো তো? রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ এইটা দেখো খুব সহজ। আমরা এখানে লিখেছিলাম থিটা, এবার তুমি কি 180 লিখবা? মাইনাস থিটা। এখানে লিখবা দেখো tan, এই সাই এর মানটা কত? সাই হলো 180 মাইনাস থিটা, তাই না? 180 থেকে থিটা কমে যাবে। তা তুমি এখানে কি লিখবা? tan 180 মাইনাস থিটা নাকি ইকুয়াল টু এইটুকু কিন্তু ঠিকই থাকবে। এই যে m1 প্লাস m2, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 এইটুকু ঠিকই থাকবে। ওকে, বুঝতেছো? তাহলে tan 180 মাইনাস স্যার থিটা মানে কি আরেকবার বলো? বলবেন? আমি বলছি দেখো এই যে কোনটা তাকাও। আমি যদি এখন এই কোনটার মান জানতে চাই, এই যে সাই লিখলাম, সাই লাল রং দিয়ে দেখেছো সাই, এটাকে সাই বলে এই প্রতীকটাকে, গ্রিক প্রতীক। তাহলে সাই এর মানটা কি হবে? তুমি দেখো এই যে পুরোটা কত? 180 ডিগ্রি না? সম্পূর্ণটা 180 থেকে থিটা বাদ দিলে তো সাইটা থাকে নাকি? জি স্যার। তাহলে এই যে সাই এর মান যখন আমি বের করব, এই অ্যাঙ্গেলটা যখন বের করব তখন আমি লিখতে পারি tan 180 মাইনাস থিটা। তাহলে সাই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। বোঝা গেল? এবার তুমি বলো tan 180 মাইনাস থিটার মান কত? মাইনাস tan থিটা না? এখানে কত আসবে এটার মান? মাইনাস tan থিটা। জি জি। তাহলে মাইনাস tan থিটা, এই যে tan থিটার মান কত? আবার এইটা না আলটিমেটলি? তার মানে এখানে আমরা যদি সব মিলাইয়া এখানে যদি লিখি যে tan সাই, দেখো tan সাই ইকুয়াল টু এখানে একটা মাইনাস দিয়ে দিলেই হচ্ছে। বোঝাতে পারছি? দেখো m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। বুঝেছো সবাই? জি স্যার। ওকে, তার মানে দেখো ডিজিটাল বোর্ডে একটু ল্যাগ হচ্ছে স্যার। আচ্ছা সাহারের নেটওয়ার্কটা কি একটু সমস্যা কিনা? তোমার ওখানে কি ল্যাগ হচ্ছে? আচ্ছা দেখো এখন ভালো করে দেখো। তাহলে আমরা এই যে আমরা যদি সূক্ষ্মকোণ আর স্থূলকোণ দুইটাকে একসাথে লিখতে চাই তাহলে কি লিখবো বলো? একসাথে যদি লিখতে চাই সূক্ষ্মকোণ এবং প্লাস স্থূলকোণ মিলিয়ে মাইনাস দেখো, দিয়ে দিব। সূক্ষ্মকোণের জন্য হয় প্লাস, স্থূলকোণের জন্য হয় মাইনাস। তাহলে একবার আমরা প্লাস মাইনাস ব্যবহার করব, শেষ।
ঠিক আছে, আমরা সেম প্রতীক এখানে সাই এবং থিটা দুইটাকে শুধু একটা কোণ দিয়ে প্রকাশ করছি, দুইটাকে একটা কোণ দিয়ে প্রকাশ করছি। ধরো আমরা লিখছি tan থিটা, তখন একবারে লিখবো তুমি এখানে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, মনে থাকবে? যখন তুমি প্লাস চিহ্ন নিবা তখন পাবা রেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণ, যখন তুমি মাইনাস চিহ্ন নিয়ে কাজ করবা পাবা রেখা দুটির মধ্যবর্তী কি কোণ? স্থূলকোণ। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ও স্যার। স্যার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরা এইভাবেই তোমাদের বইয়ে প্রকাশ করা আছে, এইভাবেই তুমি ক্যালকুলেট করবা। তবে একটা বিষয় লক্ষ্য করো, আমরা কিন্তু তুমি এইভাবে অঙ্কটা করবা, কিন্তু আমরা এর চেয়ে আরো অনেক সহজে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে পারি, যেগুলো আমাদের বইয়ে ওইভাবে দেওয়া হয় না। এত ঝামেলার দরকার হয় না। কিন্তু কিভাবে প্রকাশ করতে পারি একটু তাকাও। এইখানে দেখো m1 = tan থিটা 1, তাহলে এটা থেকে তুমি কি বলতে পারো? এইটুকু একটু মুছে দেই। এখান থেকে তুমি এটা কি বলতে পারো না যে এই যে এখান থেকে থিটা 1 = tan ইনভার্স m1? জি এটা স্যার। বলা যাবে না? আবার দেখো এই যে m2, এখান থেকে আমরা বলতে পারবো থিটা 2 = tan ইনভার্স m2, বলা যাবে তো নাকি? তাহলে একবারে স্যার, তুমি বলা যে এই যে যাবে। 1 নং সমীকরণ পেয়েছিলে, দেখো এই যে 1 নং থিটা থিটা 1 মাইনাস থিটা 2, এই যে 1 নং থেকে আমি একটু লিখি এখানে, দেখো 1 নং থেকে লিখছি। 1 নং ইমপ্লাইজ থিটা 1 দেখো থিটা থিটা 1 মাইনাস থিটা 2, এটা যে তুমি লিখলা, তুমি তো এখানে মানটা বসাই দিতে পারো। থিটা 1 এর মান tan ইনভার্স m1, আর থিটা 2 হলো tan ইনভার্স m2। কাজ শেষ। বোঝা গেল? তাহলে এখন প্রশ্ন হলো তুমি সূক্ষ্মকোণ না স্থূলকোণ পাবে যখন তুমি tan ইনভার্স বড় ঢাল মাইনাস ছোট ঢাল, বুঝো নাই? তুমি যখন tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল এইটা ক্যালকুলেট করবা তখন পাবা সূক্ষ্মকোণ। আবার তুমি যখন বিপরীত ক্যালকুলেট করবা তাহলে পাবা স্থূলকোণ। মনে থাকবে? জি। জি স্যার। আর তুমি তো মনে করো সরল রেখা দিলে সেই সরল রেখার ঢাল যখন বের করবে ওই ঢাল দেখে তো তুমি চিনবা যে কোন ঢালটা বড় কোন ঢালটা ছোট, নাকি? ঢাল তো একটা মান থাকবে, সেটা হোক 2/5 হোক 3/5। বুঝতে পারছি, তাই না? জি স্যার। তাহলে ওখান থেকে যদি তুমি ক্লিয়ার হয়ে যাও তখন তো তুমি যদি সূক্ষ্মকোণ চাই তখন তুমি কি লিখবা? tan ইনভার্স এখানে রাখবা বড় মানটা, ঢালের বড় মানটা এখানে লিখবা, মাইনাস tan ইনভার্স ছোট ঢালটা পরে লিখবা। ক্লিয়ার? সূক্ষ্মকোণ বের করলে এভাবে লিখবা, দেখো tan ইনভার্স যেই ঢালটা বড় পাইবা, যে বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল, যদি সূক্ষ্মকোণ চাও ছোট ঢাল। আর যে সূত্র দেখালাম সেটা তো অবশ্যই অ্যাপ্লাই করতেই পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু সংক্ষেপে খুব সহজে এইভাবে ব্যবহার করতে পারি, কোনো ব্যাপার না। আমরা তো ক্যালকুলেটর তোমার লাগবেই, কারণ তুমি যখন থিটার মান বের করবা tan ইনভার্স তোমার কিন্তু ক্যালকুলেটর লাগছেই। তাহলে আমরা ক্যালকুলেটর এখানে ব্যবহার করলেই হচ্ছে। আর তোমরা কিন্তু এটা এমসিকিউ তে প্রয়োগ করতে পারো খুব সংক্ষেপে, এই সূত্র টুকরা এত কিছু না গিয়া শুধু ঢালগুলো মনে মনে ক্যালকুলেট করে ফেলবা। মাইনাস কি ঢাল বের করার সহজ উপায় কি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মনে থাকবে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এটা হলো ঢাল। আর ঢালগুলো তুমি বুঝবা বড় ছোট কোনটা। সূক্ষ্মকোণ চাইলে বড় ঢাল বিয়োগ ছোট ঢাল, স্থূলকোণ চাইলে ছোট ঢাল বিয়োগ বড় ঢাল, দ্যাটস ইট, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা ঢাল পেয়ে গেলাম, সরল রেখার মধ্যবর্তী ঢালের সূত্র আমরা জেনে গেলাম। এখন একটা তোমাদের কাছে প্রশ্ন করি, বলতো কখন দুটি সরল রেখা সমান হয়, সমান্তরাল হয়? সমান্তরাল হওয়ার শর্ত কি? ঢাল সমান। এক মিনিট। কখনো তারা ছেদ করবে না। ছেদ করবে? না, কখনো চেক করবে না। এই জন্য তারা ছেদ না করলে তাদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ভেরি গুড, 0 ডিগ্রি। তাহলে ধরো আমি মনে করছি যে এই যে tan থিটা, থিটার মানটা ধরে নিয়েছি আমরা 0 ডিগ্রি ধরে নাও। তাহলে tan থিটা, তাহলে tan 0 ডিগ্রি ইকুয়াল টু, তুমি এখানে প্লাস মাইনাস যাই দাও সমস্যা নাই। দেখো m1 প্লাস m2, দুঃখিত m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ওকে, tan 0 ডিগ্রির মান কত? 0।
তাহলে তুমি যদি কোনাকুনি গুণ করো কি হয়ে যাবে সর্বশেষে m1 মাইনাস m2 ইকুয়াল টু কি 0 না? তাহলে এখান থেকে তুমি বলতে পারো কি m1 ইকুয়াল টু m2 নাকি? জি এটা স্যার হলো বলেন। হ্যাঁ সমান্তরাল, এখানে লিখে রাখো সমান্তরাল হলে। সমান্তরাল হলে এই শর্ত প্রয়োগ করবা। তার মানে দুটি রেখা যখন সমান্তরাল হয় তখন তাদের ঢাল কি হয় বলো তো? সমান হয়। বিগত অধ্যায়ের একটা অঙ্ক ছিল এরকম, দেখাও যায় রেখা দুই পরস্পর সমান্তরাল। আমি বলেছিলাম না ঢাল দুইটা বের করবা, ঢাল যদি সমান হয় রেখা দুইটা সমান্তরাল বলে দিবা। মনে আছে? বলেছিলাম যে পরবর্তী অধ্যায়ে এটা আমি শিখাবো কেন এমন হয়। তোমরা কি ক্লিয়ার? সরল রেখা দ্বয় সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের ঢাল কি হবে বলো? সমান হবে। বোঝা গেল? সমান। সমান হবে, সমান। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা না ফাইন। স্যার। এবার দেখো আমরা যদি সংখ্যা দিয়ে মানে আমরা যদি সমীকরণ দিয়ে চিন্তা করি, ধরো তোমার কাছে দুইটা সমীকরণ আছে, কিরকম কিরকম? একটা সমীকরণ মনে করো এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আর এখানে আছে ধরো a2x প্লাস b2y প্লাস c2, এটা ধরো আরেকটা সমীকরণ। তাহলে প্রথম রেখার 1 নং রেখার ঢাল কত হবে বলো তো? m1 ধরলাম 1 নং রেখার ঢাল কত হবে? মাইনাস x এর সহগ বাই y এর সহগ, মানে a বা a1 বাই b1 নাকি? ঠিক আছে। আর 2 নং রেখার ঢাল কত হবে? m2 আবার মাইনাস a2 বাই b2 নাকি? দুঃখিত a2 বাই b2। ক্লিয়ার? তাহলে তুমি তো জানো রেখা দ্বয় সমান্তরাল হলে ঢাল সমান হবে। সুতরাং আমরা এই যে দেখো এই অংশ আর এই অংশ সমান বলতে পারি। আমরা মাইনাস মাইনাস কাইটা দিয়ে লিখতে পারি, দেখো a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 নাকি? বুঝতেছো? জি স্যার। জি স্যার তাহলে আমরা বুঝতেছি। যদি একান্তকরণ করি, একান্তকরণ মানে কোনাকুনি দুটো মান যদি এক্সচেঞ্জ করি তখন পাচ্ছি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। তার মানে হচ্ছে তুমি x এর সহগগুলোর অনুপাত নিবা, y এর সহগগুলোর অনুপাত নিবা। যদি অনুপাত সমান হয়ে যায় তখনই আমরা বলবো রেখা দুটি সমান্তরাল। ক্লিয়ার? তুমি এমসিকিউতে কিন্তু দেখেই বলে দিতে পারো, দুটি রেখা দিয়ে দিল বললো, অথবা একটি রেখা দিল বললো যে নিচের কোন রেখাটি প্রদত্ত রেখার সমান্তরাল, তোমাকে যদি বলে দেয় তখন তুমি চিন্তা করবা প্রদত্ত রেখা আর ওইখানে অপশনের মধ্যে কোন রেখার সহগ নিলে x এর সহগ y সহগ নিলে সমান আসে, অনুপাত নিলে। বোঝাতে পারলাম? জি। তুমি এইভাবেও চিন্তা করতে পারো। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, যদি একটা রেখা একটা রেখার উপর লম্ব হয় তখন তাদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি হবে বলো? 90। 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা লিখবো এবার লম্ব হওয়ার শর্ত, রেখা দুটি যদি লম্ব হয়, লম্ব হলে কেমন হবে? তাহলে আমরা লিখবো tan 90, থিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি ইকুয়াল টু, এখানে তুমি লিখো প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আর আমি একটু বলে রাখি সেকেন্ড সেশনটা হয়তো রেকর্ড হবে না, কারণ দুইটা সেশন একসাথে হলে হয়তো তোমাদের পর্ব বাড়াতে হয়, তেমন একটা লেকচারের দুইটা পার্ট হয়ে যায়, অথবা দুইটাকে আমার একসাথে করতে গেলে আমার সময় লাগে, এটা এডিট করতে হয়। তো বেসিক তো এখানে বলে ফেলছি মোটামুটি। দেখো তাহলে tan 90 মান তো আমরা জানি না, এটাকে আমরা 1/0 চিন্তা করব, অসংজ্ঞায়িত একটা মান। বুঝতে পারলাম? অসংজ্ঞায়িত একটা মান। অথবা তুমি চিন্তা করতে পারো cot 90 দিয়া, উল্টায়ও লিখতে পারো, তোমার ইচ্ছা, কারণ cot 90 মান তুমি জানো। তাহলে cot 90 লিখলে এটা উল্টে যাবে না, এটা প্লাস মাইনাস থাকলো এই ভগ্নাংশটা কিন্তু উল্টে যাবে, 1 উল্টে প্লাস যাবে। m1 m2 নিচে হবে m1 মাইনাস m2। ক্লিয়ার? আবার দেখো cot 90 মান হলো 0, আর তুমি যদি 0 কে ক্রস মাল্টিপ্লাই করো এটার সাপেক্ষে তুমি কি পাচ্ছ? 0 ইকুয়াল টু দেখো 1 প্লাস m1 m2 নাকি? বুঝতে পারলাম? এরপরে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে m1 কত? m1 ইকুয়াল টু মাইনাস 1 বাই m2, অথবা m2 ইকুয়াল টু মাইনাস 1 বাই m1। তুমি মনে রাখবা শুধু এই শর্তটা যে m1 m2 এর মান এইটুকু না হলেও চলে তোমার। দেখো তুমি এগুলো পরে চিন্তা করো, এইটা হলো তোমার মূল শর্ত। দেখো
এখান থেকে আমরা বলতে পারি যে m1 m2 ইকুয়াল টু -1। তার মানে দুটি রেখা কখন লম্ব হবে? যখন রেখা দ্বয়ের ঢাল গুণ করলে -1 পাওয়া যাবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? এই ক্ষেত্রে স্যার প্লাস মাইনাস কই গেল স্যার? তুমি দেখো এখানে যখন শূন্য হয়ে যাবে, তুমি যদি +1 বা -1 যাই করো না কেন, তুমি জিরোর সাথে যদি মাল্টিপ্লাই করো কি হয়ে যাবে বলো তো? এই তো বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে না? কি বুঝতে পারলাম? ধরো তোমার এখানে আছে -2 ইকুয়াল টু, এখানে কথার কথা, ধরো -2x ইকুয়াল টু 0। তুমি যদি -2 দিয়ে ভাগ করে দাও তাহলে কি হয়ে যাবে? শেষ পর্যন্ত 0ই হবে। আর যদি তুমি +2x 0 ধরো, সেই যদি 2x দিয়ে ভাগ করো তাহলে তো 0ই হবে নাকি? বোঝো না এই কথা? আমি যদি এটার সামনে একটা +-1 চিন্তা করি, +-1 দিয়ে যদি ভাগ করি সেটা 0 হয়ে গেল। এজন্য এটা লিখি নাই আমরা। তাহলে ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তখন রেখা দুটি পরস্পর কি হয় বলো? লম্ব হয়। মনে থাকবে? m1 m2 সমান হলে রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা গেল। তাহলে আমি তোমাকে এবার একটু প্রশ্ন করি। ধরো আমি বললাম একটি রেখার ঢাল তোমাকে বলে দিলাম যে 2। তাহলে এই রেখার উপর লম্ব হবে এমন রেখার ঢাল কত হবে বলো? -1/2। হ্যাঁ, ভেরি গুড। মাইনাস চিহ্ন নিবা, 1/2 দিবা, মানে উল্টায় দিবা। আর যদি বলি আমি একটি রেখার ঢাল -5, তাহলে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত হবে? +1/5। 1/5। এখানে প্লাস হবে কারণ শেষ পর্যন্ত গুণ করে কিন্তু -1 রাখতে হবে। বুঝতে পেরেছি? ফাইন। এবার আসো, তাহলে আমরা লম্ব সমান্তরাল শিখে গেলাম। তোমাকে এবার একটা সরল রেখার সমীকরণ দিচ্ছি, মনে করো। আচ্ছা প্রথমে লিখে রেখি সমান্তরাল রেখা গঠন। সমান্তরাল রেখা গঠন মানে একটা রেখা তোমাকে দিবে, ওই রেখার একটা সমান্তরাল রেখা তুমি তৈরি করবা। বুঝো? ধরো তোমাকে একটা সমীকরণ দিয়ে দিলাম আমি, এই যে ax + by + c = 0, আমি এটা দিয়ে দিলাম। তাহলে এই রেখার ঢাল কত হবে বলো তো? এখান থেকে m এর মান বা m1 দিলাম, m1 কত হবে বলো? -x এর সহগ বাই y এর সহগ, এটা না? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি যদি এই রেখার সমান্তরাল একটা রেখা আঁকতে চাই, তার ঢাল কি হবে বলো? এটাই হবে স্যার। হ্যাঁ, এটাই হবে না? সমান্তরাল রেখা এটাই ঢাল হবে। তো সমান থাকে। তাহলে আমরা লিখতে পারি 1 নং এর সমান্তরাল রেখা, 1 নং এর সমান্তরাল রেখা। আমরা লিখে নিচ্ছি, প্রথমে ধরে নিচ্ছি, হ্যাঁ, যে 1 নং এর সমান্তরাল রেখাটা ধরলাম y = mx + c। তাহলে y = m কত বলো? -a/b, এটা হবে না? x প্লাস, আমি এখানে c ধরেছি, অন্য একটা প্রতীক দিচ্ছি তাহলে c1। কারণ তুমি যদি এখানেও c ব্যবহার করো তাহলে তো সব সেম হয়ে গেল। কারণ এই রেখাটাকেও তুমি লিখতে পারো y = mx + c, কারণ এখানে ঢাল তো সমান, তাই না? তো c তো আর যদি সেম হয়ে যেত, রেখা দুটোতে একদম সেম হয়ে যাবে। একটা রেখার উপর এই যে এরকম হয়ে যাবে, একটা রেখার উপর আরেকটা রেখা এসে পড়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই জন্য আমরা ধ্রুবকটাকে চেঞ্জ করে লিখলাম। ক্লিয়ার? এবার তুমি একটু কোনাকুনি গুণ করো বা সরল করো, তাহলে কি পাচ্ছ? বি দ্বারা উভয় পক্ষের গুণ করো। বি দ্বারা গুণ করলে পাবা by = -ax + bc1 নাকি? এবার তুমি সবগুলোকে বাম পাশে নিয়ে এসো। ax + by এই -bc1 = 0। এটা কি একটা ধ্রুবক না বলো তো? -bc1 একটা ধ্রুবক না? তাহলে ধ্রুবকটাকে আমি অন্য একটা ধ্রুবক দ্বারা লিখে ফেলি। ax + by + k, এই ধ্রুবকটার আমি একটা প্রতীক দিচ্ছি ধ্রুবকটাকে, = 0। বুঝেছো? তাহলে দেখো 1 নং রেখার সমান্তরাল রেখাটা কেমন হচ্ছে তুমি তাকাও। x আর y এর সহগ কোনো চেঞ্জ হচ্ছে না, চিহ্নও কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেছো? এখানে নতুন একটা ধ্রুবক আসছে। তাহলে মনে রাখবা, একটা রেখা দেওয়া থাকলে তার সমান্তরাল রেখা তুমি কিভাবে গঠন করবা? সব ঠিক রাখবা, এই পর্যন্ত ঠিক থাকবে, শুধু ধ্রুবকটা বদলায় অন্য একটা ধ্রুবক লিখবা। মনে থাকবে? স্যার হ্যাঁ বলো। স্যার এটা ধ্রুবক কেন চেঞ্জ হয় স্যার? তোমার কি দেখো এটা কেন চেঞ্জ হয়, বেসিকটা হলো এখানে দেখো, আমি বোঝায় বলি। ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, বোঝো। আর একটু আগে বলছিলাম ঢাল সমান, কেন সমান হয় সেটাও বোঝাই। দেখো এই রেখা
আর এই রেখা, ধরো দুইটা রেখা তুমি সমান্তরাল নিলা, তাকাও দুইটা রেখা যখন সমান্তরাল হইলো, তাহলে এই যে দেখো সমান্তরাল রেখা ধর ছেদক কি এক্স অক্ষ না? ছেদক তো এক্স অক্ষ নাকি? জি স্যার। তাহলে এই যে এই কোণ আর এই কোণ কি সমান হবে না? কারণ কি? অনুরূপ কোণ। অনুরূপ কোণ না? জি স্যার। অনুরূপ কোণ বলে সমান হবে। তাহলে এইখানে দেখো প্রথম রেখার ঢাল কত হবে? ধরো এটা দিলাম ধরলাম আমরা θ1, আর এইটা তো তাহলে θ1 হবে নাকি? ভিন্ন হবে? না স্যার। তো দুইটা কোণ তো সমান হবে, তাহলে এটাও ধরো θ1। তাহলে এইখানে tan যা পাবে এখানে তো tan তাই পাইবা। রেখা দুটো ঢাল কি হচ্ছে? সমান হচ্ছে। চিত্র দেখে আমরা বুঝতে পারলাম। মিনিট, আমরা চিত্র থেকে বুঝতে পারলাম রেখা দুটোর ঢাল সমান হবে। ক্লিয়ার? এতক্ষণ গাণিতিকভাবে দেখেছি। এবার তুমি তাকাও, এই দুইটা রেখা তো একই সঞ্চার পথের মতো চলছে, শুধু তফাৎটা কোথায় দেখো তো। এইখান থেকে এইখানে একটা ডিসটেন্স বাড়ছে, ডিসটেন্স বাড়লো না? আর কি কোনো কিছু বাড়ছে কমছে বলো? না স্যার। না না স্যার। স্যার। তাহলে এই ডিসটেন্সটার জন্য শুধু একটা সংখ্যা চেঞ্জ হবে। এই যে দেখো এই সংখ্যাটা, বুঝতে পেরেছি? সংখ্যাটা শুধু কমবে বাড়বে, আর বাকি তো একই প্যাটার্নে চলছে তারা। এইখান থেকে সে এইখানে যতটুকু যেভাবে যাচ্ছে এখান থেকে ঠিক সে একই অ্যাঙ্গেলে একই ঢালু বজায় রেখে চলছে। শুধু তফাৎটা কোথায়? সে আছে এইখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, আর সে একটু পর থেকে শুরু হয়েছে ঠিক এর একটু পর থেকে শেষ হবে সে। বুঝতে পারলাম? কনসেপ্ট কি ক্লিয়ার জি হয়েছে স্যার। তোমাদের? আরো জি কোনো স্যার, প্রশ্ন আছে? বুঝতে পারছি। ওকে ফাইন। তাহলে সমান্তরাল রেখা আমরা পেলাম। এবার এই 1 নং রেখা লম্ব রেখা বানাবা তুমি। চিন্তা করো। এবার লিখো লম্ব রেখা। লম্ব রেখা গঠন। তাহলে লম্ব রেখাটা আমরা তৈরি করব কিভাবে? তাহলে 1 নং রেখাটা কি ছিল? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের 1 নং রেখা। তাহলে এটা ঢাল ছিল ধরলাম আমরা m1, এটা ঢাল ছিল -a/b। তাহলে এই রেখার উপর লম্ব যে রেখা তার ঢাল কত হবে বলো? b/a। হ্যাঁ, ধরলাম আমরা m2 ধরলাম এটার নাম। এটা ঢাল হবে b/a, তাই না? গুণ করলে যেন -1 পাই। তাহলে লিখবা 1 নং এর লম্ব রেখা, 1 নং এর উপর লম্ব এরূপ রেখার সমীকরণ। এরূপ রেখার সমীকরণ। সময় কমে যাচ্ছে তো একটু দ্রুত লিখছি দেখো। তাহলে তুমি দেখো y ইকুয়াল টু mx প্লাস c, ওই ফর্মে লিখবো y ইকুয়াল টু নতুন রেখা মানে লম্ব রেখার ঢাল কত হবে দেখো b/a x প্লাস, এবারও তুমি এটাকে চেঞ্জ করে লিখো, এটাকে ধরো c1। আচ্ছা পরের লাইনে দেখো তুমি a দ্বারা গুণ করো ay ইকুয়াল টু bx প্লাস ac1। আগের মতোই তুমি এটাকে ay কে এবার তুমি ডান পাশে নিয়ে এসো। কেন নিচ্ছি পরে বলছি দেখো। bx মাইনাস ay প্লাস ac1 ইকুয়াল টু 0। এই ac1 একটা ধ্রুবক, এটাকে আমরা নতুন একটা নাম দিচ্ছি, আর কিছুই না। bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। তাহলে তুমি তাকাও এবার চেঞ্জটা কোথায় আসছে দেখো। x এর সহগ আর y এর সহগ কি হয়ে গেল? বদলাই গেল, তাই না? x এর সহগ চলে গেছে y এর কাছে, y এর সহগ চলে গেছে x এর কাছে। বুঝতে পারলাম? এবং দেখো চিহ্ন বদলাই গেছে, যে কোনো একটা চিহ্ন বদলাইবা। দেখো আমি দুইটাই ছিল প্লাস, আমি যে কোনো একটা চিহ্ন মাইনাস করে দেব, আর যদি দুইটাই থেকে মাইনাস যে কোনো একটা চিহ্ন প্লাস করে দেব। বুঝতে পারলাম? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসছে আমার কথা। একটু ইয়ে চলে গেছিল কানেকশন। দেখো